আসসালামু আলাইকুম। আজকে আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানব। তো প্রথমত এর আবিষ্কারক সম্পর্কে বলবো এবং এরপর বলবো নিউক্লিক অ্যাসিড আসলে জিনিসটা কি। এরপর এর কিছু কেমিক্যাল স্ট্রাকচার আমরা দেখব, যেগুলো আসলে জৈব যৌগ যে চ্যাপ্টারটা আছে কেমিস্ট্রির সেকেন্ড পেপারে, ওইটা পড়লে খুবই সহজ হবে। ওইটা ছাড়া আমাদের আজকের এই ক্লাসের এই স্ট্রাকচারাল পার্টটা বোঝা একটু কঠিন হবে। তাছাড়া কোষ রসায়ন পার্টটা বুঝলেও বা ওইটা পড়ে আসলেও সহজতর হবে। তাছাড়া একটু কঠিন হবে, তাও আমরা জাস্ট একটু আইডিয়া রাখবো। এরপর ফাইনালি আমরা দেখব যে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড এই টার্মসগুলো সম্পর্কে আমরা একটু জানবো। তাহলে শুরু করা যাক। তো নিউক্লিক অ্যাসিডের সম্পর্কে প্রথম যে ধারণা দেন তার নাম হচ্ছে বিজ্ঞানী মিশার। তো ফ্রেডরিক মিশার উনি প্রথমত ক্ষতস্থানের পুঁজ সেটা পরীক্ষা নিরীক্ষা করেন। ক্ষতস্থানের পুঁজের উনি ডাব্লিউবিসিটা নেন, অর্থাৎ শ্বেত রক্তকণিকাকে নেন। কেন? কারণ হচ্ছে আরবিসি, ব্লাডের মধ্যে আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা এবং প্লাটিলেটস অর্থাৎ যে অণুচক্রিকা আছে, এদের মধ্যে কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না। শুধুমাত্র ডাব্লিউবিসিটি বা শ্বেত রক্তকণিকাতেই নিউক্লিয়াস পাওয়া যায়। তো এই নিউক্লিয়াসের মধ্যে আবার কি থাকে? ক্রোমোজোম থাকে। অ্যান্ড ক্রোমোজোমটা আসলে কি দিয়ে গঠিত হয়? এই নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত হয়। তো এই নিউক্লিক অ্যাসিড কীরকম? যেমন হচ্ছে ডিএনএ, আরএনএ, এরা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা রাইবোনিউক্লিক রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা তাহলে আমরা একটু ওভারঅল একটা আইডিয়া পেলাম যে কেন আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানবো। কারণ ক্রোমোজোমের স্ট্রাকচারটা সম্পর্কে জানতে আমরা এই নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানছি, যে ক্রোমোজোম গঠিত হয় নিউক্লিক অ্যাসিড দিয়ে। তাহলে এই নিউক্লিক অ্যাসিড জিনিসটা আসলে কি? এই নিউক্লিক অ্যাসিড হচ্ছে বেসিক্যালি ডিএনএ অ্যান্ড আরএনএ। তাহলে তাহলে এর গঠনটা একটু আমরা ডিটেলসে দেখব, যে ভিতর আসলে কি আছে। তো তো যাই হোক, বিজ্ঞানী সম্পর্কে আমরা আরেকটু বলি। মিশা তো বললো যে উনি প্রথম এরকম ক্ষতস্থানের পুঁজ পর্যবেক্ষণের মাধ্যমে একটা বস্তু দেখেন, তো উনি এটার আর কি নাম দেন। উনি এটার নাম দেন নিউক্লিন। অ্যান্ড উনি আসলে শিওর ছিলেন না এটা আসলে মানে এটার ধর্মটা কি, এটা কি শর্করা, আমিষ বা স্নেহ জাতীয়, সেটা সম্পর্কে তখনও ওনার কোনো ধারণা ছিল না। তো পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী কয়েক বছর পরে বলেন যে এই নিউক্লিনের ধর্মটা হচ্ছে অ্যাসিডিক, অ্যাসিড ধর্ম। তো এই জন্য পরবর্তীতে নাম দেওয়া হয় নিউক্লিক অ্যাসিড। তো কোন বিজ্ঞানী ধারণাটা দেন? বিজ্ঞানী অল্টম্যান। তো অল্টম্যান বলেন নিউক্লিনের যে ধর্মটা সেটা শর্করা বা আমিষ বা স্নেহ জাতীয় নয়, কিন্তু এটা হচ্ছে অ্যাসিডিক ধর্ম। তো এই জন্য নামকরণ করা হয় নিউক্লিক অ্যাসিড। যাই হোক, এরপর আরও কয়েক বছর পর আরেকজন বিজ্ঞানী যিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন। এই যে নিউক্লিনটা এটা আসলে গঠিত হয় কি দিয়ে, সেটা সম্পর্কে উনি বলেন। এটার সম্পর্কে উনি বলেন যে এটা তিনটা জিনিস নিয়ে গঠিত হয়: পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক, অ্যান্ড আর একটা যেটা জিনিস ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, আমি জাস্ট কেমিক্যাল ফর্মুলাটা লিখে দিচ্ছি। তো এই তিনটা মিলে গঠিত হয় একটা নিউক্লিওটাইড। এই তিনটা মিলে গঠিত হয় একটা নিউক্লিওটাইড। অ্যান্ড এরকম অনেকগুলো নিউক্লিওটাইড মিলে গঠিত হয় একটা নিউক্লিক অ্যাসিড। তো এইভাবে আমরা নিউক্লিক অ্যাসিডের ধারণাটা পাই। অ্যান্ড এই বিজ্ঞানের আবিষ্কারকের এই টপিকটা থেকে আমরা বুঝে যাচ্ছি যে নিউক্লিক অ্যাসিড জিনিসটা আসলে কি। নিউক্লিক অ্যাসিড হচ্ছে অনেকগুলো নিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত, বা অনেকগুলো নিউক্লিওটাইডের ভান্ডার মিলিয়ে হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড গঠিত হয়। তার মানে যদি আমরা বলি যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ অ্যান্ড আরএনএ, তাহলে একটা ডিএনএতে বা একটা আরএনএতে আমরা কি পাবো? অনেকগুলো নিউক্লিওটাইডের ভান্ডার পাবো। অ্যান্ড ওই নিউক্লিওটাইডগুলো আসলে কি দিয়ে গঠিত হবে? একটা পেন্টোজ সুগার, একটা নাইট্রোজেন ক্ষারক বা বেস, অ্যান্ড হচ্ছে একটা ফসফরিক অ্যাসিড দিয়ে গঠিত হবে। তো এরপর আমরা এর কেমিক্যাল স্ট্রাকচার সম্পর্কে একটু জানবো। তো পেন্টোজ সুগারের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, আমরা কোষ রসায়ন চ্যাপ্টার এটা পড়বো, যে কার্বোহাইড্রেটের ফর্মুলা কি? CnH2nOn। এটার মানে কি? ধরি আমরা তো পেন্টোজ বলছি, তার মানে কি? 5, কার্বন সংখ্যা হবে 5। তার মানে কার্বন সংখ্যা যদি 5 হয়, তার মানে N= যদি 5 হয়, তাহলে হাইড্রোজেন ওই যৌগে কয়টা থাকবে? 5 দুগুণে 10টা। অ্যান্ড অক্সিজেন থাকবে ON, তার মানে অক্সিজেনের 5টাই থাকবে। তো এই কেমিক্যাল ফর্মুলা অনুযায়ী আমরা যদি পেন্টোজ সুগারের একটা ভার্সন দেখি, একটা কেমিক্যাল স্ট্রাকচার দেখি, তাহলে কীরকম হয়? এটা সাধারণত ওই যেরকম পেন্টাগোনাল হয়ে থাকে। এটা সাধারণত এরকম হয়ে থাকে, যেখানে এটা হচ্ছে ফার্স্ট কার্বন, এটা সেকেন্ড কার্বন, এটা থার্ড কার্বন, অ্যান্ড এটা হচ্ছে ফোর্থ কার্বন। আর একটা কার্বন লাগবে, তাহলে ওই কার্বনটা এই ফোর্থ কার্বনের সাথে থাকে, ফিফথ কার্বন।
তাহলে 5টা কার্বন পেলাম। এবার আমাদের আর যে জিনিসগুলো সেটা হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন। তো সেটা কিভাবে থাকবে, এই ফার্স্ট কার্বনের ওইচটা উপরে আর এইচটা নিচে, এরকম থাকলে তখন এটা আমরা বলি বিটা ডি রাইবোস। ওকে, বিটা ডি রাইবোস, বিটা ডি অক্সি রাইবোস এরকম আমরা বলি। আর যদি ওইচটা নিচে থাকে, হাইড্রোজেনটা উপরে থাকে, সেই ক্ষেত্রে আমরা বলি আলফা। তো এগুলো কোশ্চেনের পার্ট, দরকার নেই তেমন একটা করার। এই ক্ষেত্রে এইখানে উপরে এইচ, নিচে ও এইচ, উপরে এইচ, নিচে ও এইচ। এইখানে 4 নম্বর যে কার্বনটা তার দেখি একটা হাত, দুইটা হাত, তিনটা হাত শেষ, আর একটা হাত ফাঁকা থাকে। কার্বনের ক্ষেত্রে সাধারণত 4টা হাত ফাঁকা থাকে, তো 4টা জিনিস সে ধরে রাখতে পারে। তো এই একটা হাত ফাঁকা দিয়ে সে একটা হাইড্রোজেনকে ধরে রাখতে পারবে। এবার আসি যে 5 নম্বর কার্বনটা, 5 নম্বর কার্বনটা জাস্ট একটা হাতই ইউজ হয়েছে। তাহলে বাকি হাতগুলো দিয়ে সে কি করবে, দুইটা হাইড্রোজেন অ্যান্ড একটা ওইচকে ধরে রাখবে। তো এটা হচ্ছে একটা রাইবোস সুগারের স্ট্রাকচার। এটা হচ্ছে একটা পেন্টোজ সুগার বলা যায়, বা একটা রাইবোস সুগারের স্ট্রাকচার। পেন্টোজ সুগারের মধ্যে 2 ধরনের ভার্সন পাবো আমরা, একটা হচ্ছে রাইবোস আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোস। তো এইটা হচ্ছে পেন্টোজ সুগারের, রাইবোস সুগারের স্ট্রাকচার। অ্যান্ড এই ক্ষেত্রে আমরা যদি একটু যোগ বিয়োগ করি তাহলে দেখবো এখানে পাঁচটা কার্বন আছে, অ্যান্ড হাইড্রোজেন আছে 10টা, অ্যান্ড অক্সিজেন আছে 5টা। আমরা এখান থেকে ক্যালকুলেট করলে মিলে যাবে। তো এখন কথা হচ্ছে ডিঅক্সি রাইবোস আসলে জিনিসটা কেমন। ডিঅক্সি রাইবোস হচ্ছে এরকম C5H10O4। ডিঅক্সি মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে অক্সিজেন একটা কমে যাবে। তো কোন জায়গায় অক্সিজেনটা কমবে, আমি যদি আরেকবার ড্র করি, তো এই যে 2 নাম্বার যে কার্বনটা আছে, সেই কার্বনে একটা এইচ ছিল আর নিচে একটা ওইচ ছিল। যদি আমরা এই জায়গাটা একটু খেয়াল করি, আগের চিত্রটাতে একটা এইচ ছিল, নিচে একটা ওইচ ছিল 2 নাম্বার কার্বনটাতে। তো ডিঅক্সিরাইবোস সুগারের ক্ষেত্রে যেটা হয়, এই ওইচ এর ক্ষেত্রে এই ওটা থাকে না, একটা অক্সিজেন থাকে না, অর্থাৎ দুইটাই এখানে হাইড্রোজেন থাকে। তো সেই ক্ষেত্রে একটা অক্সিজেন যেহেতু কমে গেছে, এই জন্য বলা হয় ডিঅক্সি। ডিঅক্সি মিন্স দ্যাট একটা অক্সিজেন কমে গেছে। ডিঅক্সি মিন্স একটা অক্সিজেন কমে গেছে। যেমন আছে ডিকার্বক্সিলেশন, সেখানে কার্বন সংখ্যা হ্রাস পায়, তো এরকম ডিঅক্সি মানে অক্সিজেনের সংখ্যা হ্রাস পাবে। তাহলে আমরা পেন্টোজ সুগারের কনসেপ্টটা ক্লিয়ার হলো, যে পেন্টোজ সুগার দেখতে কেমন। অ্যান্ড এটা হচ্ছে কিন্তু আমাদের নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিওটাইড গঠনের অন্যতম একটা প্রধান উপাদান। এরপর আমরা আসবো নাইট্রোজেন ক্ষারকগুলো দেখতে কেমন। তো নাইট্রোজেন ক্ষারকের মধ্যে সাধারণত 2 ধরনের দেখা যায়। এক ধরনের নাইট্রোজেন ক্ষারক যারা হচ্ছে 2 রিং বিশিষ্ট, আর এক ধরনের নাইট্রোজেন ক্ষারক যারা হচ্ছে 1 রিং বিশিষ্ট। তো এই যে 2 রিং বিশিষ্ট যে নাইট্রোজেন ক্ষারক আছে তাদের ক্ষেত্রে কেমিক্যাল ফর্মুলা একরকম, আর 1 রিং বিশিষ্ট যে নাইট্রোজেন ক্ষারক আছে তাদের ক্ষেত্রে কেমিক্যাল ফর্মুলা হচ্ছে একরকম। তো এই 2 রিং বিশিষ্ট যে নাইট্রোজেন ক্ষারক তাদেরকে বলা হচ্ছে পিউরিন, আর এই যে 1 রিং বিশিষ্ট যে নাইট্রোজেন ক্ষারক তাদেরকে বলা হচ্ছে পাইরিমিডিন। তো মনে রাখার উপায় কি, 2 রিং, রিং যত বেশি সংখ্যা মানে অর্ডের নামের সংখ্যাটা কম, আর 1 রিং সেক্ষেত্রে নামটা একটু বড়, পাইরিমিডিন। তো এবারে একটু কেমিক্যাল স্ট্রাকচারটা যদি একটু দেখি, আমি অনলাইন থেকে একটা ছবি নিয়ে আসছি। তো এখানে আমরা দেখতে পারি এটা হচ্ছে অ্যাডেনিন, এটাকে বলা হয় গুয়ানিন। তো এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এরা হচ্ছে 2 রিং বিশিষ্ট। তো এরা হচ্ছে কি নাইট্রোজেন ক্ষারক। তো আমরা দুইটা পাচ্ছি 2 রিং বিশিষ্ট নাইট্রোজেন ক্ষারক, অ্যাডেনিন, গুয়ানিন, অ্যান্ড সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, এই নামক 3টা পাচ্ছি 1 রিং বিশিষ্ট। তো এদেরকে বলা হচ্ছে পাইরিমিডিন। তাই 2 রিং বিশিষ্ট যে নাইট্রোজেন ক্ষারকগুলো পাচ্ছি অ্যাডেনিন, গুয়ানিন, তাদেরকে বলা হচ্ছে পিউরিন। অ্যান্ড 1 রিং বিশিষ্ট যে নাইট্রোজেন ক্ষারকগুলো পাচ্ছি তাদেরকে বলা হচ্ছে পাইরিমিডিন, যাদের নাম হচ্ছে সাইটোসিন, থাইমিন অ্যান্ড ইউরাসিল। তো এখানে কিছু কথা আছে, আমি আগে একটু লিখে নেই। এখানে এমসিকিউতে বেশ আসে এই ব্যাপারগুলো, যে পিউরিন কোনটা, নিচের কোনটি পিউরিন বা নিচের কোনটি পিউরিন নয়। তো এইভাবে আমরা জাস্ট সিরিয়ালটা মনে রাখবো, অ্যাডেনিন, গুয়ানিন, অ্যাডেনিন, গুয়ানিন, এই দুটো হচ্ছে পিউরিন। আর তাহলে পাইরিমিডিন কারা, এই এক সিরিয়ালে আমরা জাস্ট নামগুলো মনে রাখবো, তাহলে আর ভুল হবে না। সাইটোসিন, থায়ামিন অ্যান্ড ইউরাসিল, সাইটোসিন, থায়ামিন অ্যান্ড ইউরাসিল। এর মধ্যে অ্যাডেনিন আর গুয়ানিন অর্থাৎ পিউরিন নিয়ে কোনো সমস্যা নাই। ডিএনএ আরএনএ উভয়ের ক্ষেত্রে পিউরিন দুইটা সেম থাকে। পাইরিমিডিনের ক্ষেত্রেও সাইটোসিন নিয়ে সমস্যা নাই। ডিএনএ আরএনএ উভয়ের ক্ষেত্রে সাইটোসিনটা থাকে। কিন্তু থায়ামিন আর ইউরাসিল নিয়ে হচ্ছে সমস্যাটা হয়। থায়ামিনটা শুধুমাত্র ডিএনএতে থাকে,
কিন্তু আরএনএতে থাকে না। আবার ইউরাসিলটা শুধুমাত্র আরএনএতে থাকে কিন্তু ডিএনএতে থাকে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এইটা আমরা জাস্ট মনে রাখবো পাইরিমিডিনের ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে একটা পার্থক্য পেলাম হচ্ছে পেন্টো সুগারের ক্ষেত্রে, যে দ্যাট আরএনএতে রাইবো সুগার থাকে, এই জন্য বলা হয় রাইবো নিউক্লিক অ্যাসিড। আর ডিএনএতে হচ্ছে ডিঅক্সি রাইবো সুগার থাকে, এই জন্য বলা হয় ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএতে নাইট্রোজেন বেসের ক্ষেত্রে পাইরিমিডিনে ইউরাসিল থাকে, আর ডিএনএতে নাইট্রোজেন বেসের ক্ষেত্রে পাইরিমিডিনে থায়ামিন থাকে, ইউরাসিল থাকে না। এই পার্থক্যগুলো আমরা বুঝলাম। এবার কেমিক্যাল ফর্মুলা আমরা আর একটা দেখবো, কেমিক্যাল স্ট্রাকচার। এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের। ফসফরিক অ্যাসিডটা দেখতে কীরকম? এটা মোটামুটি সোজা, একটা পি, দুইটা ডাবল বন্ডের মাধ্যমে, মানে পি ফসফরাসের 5টা হাত, 5টা হাতের মধ্যে 2টা হাত দিয়ে এই একটা ও এর সাথে যুক্ত আছে, আর বাকি 3টা হচ্ছে ওইচ এর সাথে যুক্ত থাকবে, ওইচ এর সাথে যুক্ত থাকবে। শেষ। তাহলে সংকেতটা কি হলো? H3PO4। এবার এখন ব্যাপারটা হচ্ছে যে ভাই, এই জিনিসগুলো তো এতগুলো স্ট্রাকচার দেখাইলাম, এগুলো আসলে কাজটা কি আমাদের? তো আমি একটু দেখাচ্ছি যে এগুলা কেন দেখানো হইলো। এবার আমি শুরু থেকে আরেকবার সামারি করি। সেটা হচ্ছে যে আমরা বলছিলাম একটা ডিএনএ সেটা কুণ্ডলী পাকায় বা পেঁচায়। কুণ্ডলী পাকানোর মাধ্যমে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন এগুলো ফর্ম করে। পরবর্তী এই ক্রোমাটিনগুলো আরও কুণ্ডলী পাকিয়ে হচ্ছে ক্রোমোজোম ফর্ম করে কোষ বিভাজনের সময়, তাই তো? এগুলো আমরা দেখছিলাম। তো তার মানে একটা ক্রোমোজোম বেসিক্যালি গঠন হচ্ছে কি দিয়ে? একটা ডিএনএ দিয়ে। অ্যান্ড এটা আসলে কি? এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো ডিএনএর এই যে নিউক্লিক অ্যাসিড বলতেছি, তাই নিউক্লিক অ্যাসিডের মধ্যে আছে কি, বা নিউক্লিক অ্যাসিড জিনিসটা আসলে কি? নিউক্লিক অ্যাসিডগুলো হচ্ছে অনেকগুলো নিউক্লিওটাইডের ভান্ডারের সমন্বয়ে গঠিত। এই যে আমরা যদি এখানে একটা দেখি, এই হচ্ছে একটা ডিএনএ স্ট্রাকচার। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখাচ্ছে যে ক্রোমোজোমটা কি দিয়ে গঠিত হচ্ছে? ডিএনএ দিয়ে গঠিত হচ্ছে। অ্যান্ড ডিএনএটাকে ভাঙলে আমরা কি পাবো? যে নিউক্লিক অ্যাসিড পাবো, যেখানে হচ্ছে অনেকগুলো নিউক্লিওটাইড থাকে। তো এইখানে এই যে ডিএনএতে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স স্ট্রাকচার, বা দুইটা সিঁড়ির মতো প্যাঁচানো অংশ দেখা যায়। এই যে প্যাঁচার মতো সিঁড়ি যে অংশটা থাকে, এই সিঁড়ির মতো অংশটা গঠন করে দুইটা জিনিস দিয়ে। এই সিঁড়ির মতো অংশটা গঠন করবে রাইবোজ সুগার দিয়ে, মানে পেন্টোজ সুগার দিয়ে, মানে ডিঅক্সি রাইবোজ সুগার যেটাকে বলা হয়, একটা পেন্টোজ সুগার। তো ডিএনএর ক্ষেত্রে এটা কি? পেন্টোজ সুগারটা ডিঅক্সি রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার। আর এই একটা পেন্টোজ সুগার বা একটা ডিঅক্সি রাইবোজ সুগার আর একটা ডিঅক্সি রাইবোজ সুগারের সাথে যে যুক্ত থাকবে, সেটা কিসের মাধ্যমে যুক্ত থাকবে? ফসফরিক অ্যাসিড দিয়ে। তাহলে এরা দুজন মিলে হচ্ছে এর সিঁড়িটা বানাচ্ছে, এই সিঁড়িটা বানাচ্ছে। আর এর মাঝখানে, এই যে মাঝখানে, এই মাঝখানে আমরা দেখব নাইট্রোজেন ক্ষারক বা বেস, নাইট্রোজেন ক্ষারক বা বেস, যারা হচ্ছে বেসিক্যালি কোড সৃষ্টি করতেছে, জেনেটিক কোড। তো এরকম অনেকগুলো কোড মিলে হচ্ছে একটা জিন গঠন হয়। তো জিনের কনসেপ্ট আমরা পরে যাবো, এখন আনলে ব্যাপারটা প্যাচ লাগবে। তা আমরা বুঝতে পারতেছি ডিএনএর একটা ক্ষুদ্র অংশ নিয়ে আমরা আলাপ করতেছি, যেখানে এই সিঁড়ির মতো অংশটা গঠন হচ্ছে কি দিয়ে? একটা পেন্টোজ সুগার, এবং পেন্টোজ সুগারগুলোকে যুক্ত করতেছে কি? ফসফরিক অ্যাসিড। আর মাঝখানে কে থাকতেছে? নাইট্রোজেন ক্ষারক বা বেস। এইটাই হচ্ছে নিউক্লিক অ্যাসিডের আমাদের মূল স্ট্রাকচার। তো এই হচ্ছে ডিএনএ নিউক্লিক অ্যাসিডের আমরা এক্সাম্পলটা দেখলাম। অ্যান্ড এই জন্যই আমরা এই কেমিক্যাল স্ট্রাকচারগুলো নিয়ে আমরা আলাপ করছি, আমরা আলোচনা করছি। পরের দিন আমরা দেখব, পরের লেকচারে আমরা দেখব, এখানে তো জাস্ট একটা দাগ দিয়ে দেখানো হয়েছে, পরের দিন আমরা এখানে কেমিক্যাল সহ দেখব, কেমিক্যাল স্ট্রাকচারটা সহ দেখব, তখন খুব ইজি হবে। এই জন্য আমি কেমিক্যাল স্ট্রাকচারগুলো দেখাইছি। এবার আসি যে নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, নিউক্লিক অ্যাসিড, এই জিনিসগুলো আসলে বা কি, বা এদের মধ্যে পার্থক্যটা আসলে কি। তো আমরা বলছিলাম যে সিঁড়িটা যেটা গঠন হয় পেন্টোজ সুগার দিয়ে, তো সেই পেন্টোজ সুগার আর মাঝখানে যেটা থাকে নাইট্রোজেন ক্ষার বা বেস। তো এই পেন্টোজ সুগার আর হচ্ছে নাইট্রোজেন ক্ষারক, এই দুইটা মিলে এদেরকে বলা হয় একসাথে নিউক্লিওসাইড। এদেরকে একসাথে কি বলা হয়? নিউক্লিওসাইড। তো তাহলে ডিএনএ এর ক্ষেত্রে কি হতে পারে? আমরা যদি একটু চিন্তা করি, ইন কেস অফ ডিএনএ নিউক্লিওসাইডটা কিভাবে আমরা লিখতে পারি? তো আমরা যদি নাইট্রোজেন ক্ষারকটা লিখি, এইভাবে আমরা লিখলাম নাইট্রোজেন ক্ষারক, যেমন হচ্ছে অ্যাডেনিন। আমি ইংলিশে লিখি অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, অ্যান্ড যেহেতু ডিএনএ তাহলে এখানে হচ্ছে কি থায়ামিন, আর আরএনএ হলে ইউরাসিল লিখতাম আমরা।
তো অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এরা হচ্ছে কি নাইট্রোজেন ক্ষারক। তো যখনই এদের সাথে এই যে পেন্টো সুগার, যেহেতু ডিএনএ তাহলে এখানে তো পেন্টো সুগার কোনটা হবে, ডিঅক্সিরাইবোজ সুগার। তো এখানে যখন এই ডিঅক্সিরাইবোজ সুগারটা অ্যাড হবে, প্রত্যেকটার সাথে যখন ডিঅক্সিরাইবোজ সুগারটা অ্যাড হবে, তখন এদের নামটা কি হবে, নিউক্লিওসাইড। তখন এদের নামটা কি হয়ে যাবে, নিউক্লিওসাইড। যেমন কি কি নিউক্লিওসাইড থাকতে পারে, অ্যাডেনিন প্লাস ডিঅক্সি রাইবোজ সুগার মিলে কি হবে, অ্যাডেনোসিন। অ্যাডেনোসিন নিউক্লিওসাইড। গুয়ানিন প্লাস ডিঅক্সি রাইবোজ সুগার মিলে কি হবে, গুয়ানোসিন নিউক্লিওসাইড। এরকম সাইটোসিন প্লাস নিউক্লিওসাইড ডিঅক্সি রাইবোজ সুগার মিলে কি হবে, সাইটিডিন। সাইটিডিন। অ্যান্ড থায়ামিন প্লাস ডিঅক্সি রাইবোজ সুগার মিলে কি হবে, কোন নিউক্লিওসাইড হবে, থাইমিডিন। থাই থাইমিডিন। বানান ভুল হতে পারে, বাট এরকম অ্যাডেনোসিন, গুয়ানোসিন, সাইটিডিন, থাইমিডিন এরকম নামগুলো হবে। তাহলে অ্যাডেনিন হচ্ছে নাইট্রোজেন ক্ষারক আর অ্যাডিনোসিন কিন্তু হচ্ছে নিউক্লিওসাইড। যখনই আমরা বলবো অ্যাডেনিন তার মানে বুঝবো এখানে শুধু নাইট্রোজেন ক্ষারকটাই আছে। আর যখনই আমরা বুঝবো অ্যাডেনোসিন তার মানে আমরা বুঝবো যে নাইট্রোজেন ক্ষারকটার সাথে পেন্টোজ সুগারকে ইনক্লুডেড করা হচ্ছে বা পেন্টোজ সুগারকে সহ বলা হচ্ছে। এটা হচ্ছে কি নিউক্লিওসাইড। অ্যাডিনোসিন, গুয়ানোসিন, সাইটোডিন, থাইমিডিন এরা হচ্ছে কি নিউক্লিওসাইড। তার মধ্যে নাইট্রোজেন ক্ষারকের সাথে পেন্টোজ সুগারও আছে। এবার এদের সাথে আমরা আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে ফসফেট বা ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ অ্যাড করবো, একটা একটা করে ফসফেট গ্রুপ অ্যাড করব। একটা একটা করে ফসফেট গ্রুপ অ্যাড করলাম। এই সাইটিডিনের সাথে একটা করে ফসফেট গ্রুপ আর থাইমিডিনের সাথে আর একটা ফসফেট গ্রুপ অ্যাড করলাম। এখন এদের নাম কি হবে, তাহলে এখন এদেরকে বলা হবে নিউক্লিওটাইড। তাহলে পেন্টোজ সুগারের সাথে যখন নাইট্রোজেন ক্ষারক অ্যাড করা হলো তখন বলা হচ্ছে নিউক্লিওসাইড। এর সাথে যখন ফসফরিক অ্যাসিড অ্যাড করা হলো তখন আমরা বলতেছি নিউক্লিওটাইড। তাহলে অ্যাডেনোসিন প্লাস ফসফরিক অ্যাসিড বা ফসফেট, তাহলে এখানে আমরা কি বলবো, অ্যাডেনোসিন মনোফসফেট। তারপর গুয়ানোসিনের সাথে একটা ফসফেট যুক্ত হলে তাহলে কি বলবো, গুয়ানোসিন মনোফসফেট। সাইটিডিনের সাথে একটা ফসফেট যুক্ত হলে তাহলে এখানে কি বলবো, সাইটিডিন মনোফসফেট। থাইমিডিনের সাথে একটা ফসফেট যুক্ত হলো তাহলে এখানে কি বলবো, সাইটিডিন মনো থাইমিডিন মনোফসফেট। এর সাথে আরও একটা ফসফেট যুক্ত হলে তখন আমরা কি বলবো, অ্যাডেনোসিন ডাইফসফেট। যদি আরও একটা ফসফেট যুক্ত হয় তখন আমরা কি বলবো, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, যেটাকে আমরা সবাই চিনি এটিপি, এটিপি হিসেবে চিনি। তাহলে এএমপি, এডিপি, এটিপি সবই কিন্তু নিউক্লিওটাইড। মানে যখনই ফসফেট বা ফসফরিক অ্যাসিড যুক্ত হবে বা ফসফেট গ্রুপ যুক্ত হবে একটা নিউক্লিওসাইডের সাথে তখনই সেটাকে বলা হয় নিউক্লিওটাইড। এরকম অসংখ্য নিউক্লিওটাইড মিলে হবে হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড, একটা নিউক্লিক অ্যাসিড। আই থিঙ্ক বেসিক কনসেপ্টটা ক্লিয়ার। লাস্টের এই পার্টটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে এখানে আর কোনো কিছুতে সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এইটুকু পার্ট আমরা আরেকটু ভালো মতো বোঝার চেষ্টা করব। দরকার হলে ভিডিওটা আমরা কয়েকবার দেখব। ধন্যবাদ।